আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? একটা সময় কিন্তু ফোনগুলোতে আমরা 5000 mAh এর ব্যাটারি মানে বড়সড় ব্যাটারি ভাবতাম, কিন্তু রিসেন্ট টাইমে খেয়াল করেন অফিসিয়াল মার্কেটেই 15, 20, 30 হাজার টাকায় ফোন পাওয়া যাচ্ছে যেগুলোতে 6000 প্লাস 7000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হচ্ছে। যাই হোক, আমার হাতে রয়েছে রিয়েলমির C85 Pro, যে ফোনটাতেও 7000 mAh এর টাইটান ব্যাটারি রয়েছে এবং বক্সের সাথেই 45 ওয়াটের চার্জারও দেওয়া হচ্ছে। অফিসিয়ালি ফোনটা তিনটা ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 6128GB 20999 টাকা, 8128GB 22999 টাকা এবং 8256GB 24999 টাকা। আমার কাছে এই ব্যাপারটা ভালো লেগেছে যে ফোনটাকে মাল্টিপল ভেরিয়েন্টে লঞ্চ করা। আমার পকেটে টাকা কম আছে, আমি কম র্যাম কম স্টোরেজ দিয়ে নিলাম, সমস্যা তো নাই। সো হ্যাঁ, এরকম অপশন অবশ্যই আমার মতে থাকা উচিত। আপনাদের জন্য একটা বিশেষ সুখবর রয়েছে, দেশের বাজারে ফোনটা লঞ্চ হচ্ছে 5 তারিখে, বিক্রি শুরু হচ্ছে 8 তারিখে, কিন্তু যারা সবার আগে নিতে চাচ্ছেন পেয়ে যাবেন দারাজ থেকে 6 তারিখেই। দারাজে রয়েছে এক্সক্লুসিভ ডিসকাউন্ট প্রাইস, সাথে গিফট থাকবে এবং ফ্রি ডেলিভারি তো থাকবেই। শুরু করা যাক বিল্ড অ্যান্ড ডিজাইন দিয়ে। এতদিন আমরা IP68 আসতে দেখেছি বাজেট ফোনে, বাট রিয়েলমির এই ফোনটাতে IP69 Pro অর্ডার রেটিং দেওয়া হয়েছে এবং রিয়েলমি এটাও দাবি করছে যে তাদের এই ডিভাইসটা 0.5 মিটার্স পানির ভিতরে 60 দিন অবধি সার্ভাইভ করতে পারবে। না ভাই, আমরা অতদিন রেখে টেস্ট করি নাই, হালকা পাতলা পানির ভিতরে দিয়েছি, পানিতে সমস্যা হচ্ছিল না। এর ক্যামেরাতে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি মোডও আছে, তার মানে পানির ভিতরে ছবি তোলা যাবে, ভিডিওগ্রাফিও করা যাবে। তবে যতই আইপি রেটিং থাকুক না কেন, আমার মতে ফোনগুলো সবসময় পানি থেকে দূরে রাখাটাই নিরাপদ। C85 Pro ফোনটি দুইটি কালারে পাওয়া যাচ্ছে। আমাদের হাতেরটা প্যারট পার্পেল, এর রেয়ার প্যানেলে কিন্তু ওই প্যারটের পাখনার ডিজাইনটা দেখতে পাচ্ছি আমরা। ম্যাট ফিনিশিং এর, বডি ফ্রেমটা প্লাস্টিকের, রেয়ার প্যানেলও প্লাস্টিকের, ক্যামেরা মডিউলের এই জায়গাটা আবার অ্যালুমিনিয়াম অ্যালয় বিল্ডের, যে কারণে এখানে দেখতে একটু বেশি প্রিমিয়াম লাগছে। উপরে আবার এখানে পালস লাইট রয়েছে, 8GB লাইট, বিভিন্ন স্টাইলে জ্বলতে পারে, নোটিফিকেশন লাইট, চার্জিং এর সময়ও এই লাইটটা জ্বলে ওঠে। সাইজটা রেগুলারের থেকে কিছুটা বড়, 6.8 ইঞ্চের ডিসপ্লে আছে। ছোট হাত হলে এক হাতে অপারেট করাটা একটু কষ্ট হয়ে যাবে, আমার যেমন ছোটখাটো হাত আর কি। আর ফোনটাতে IP69 এর রেটিং এর পাশাপাশি মিলিটারি গ্রেড ড্রপ রেজিস্ট্যান্সও রয়েছে, তার মানে অল্প স্বল্প ডিস্টেন্স থেকে পড়লে সমস্যা হয়তো বা হবে না। তারপরেও ভাই আমি বলবো, এত ফেলানোর কি দরকার? একটু সেফলি ফোনগুলো ব্যবহার তো করতে পারেন, এতবার ফেলানোর কি দরকার? দেখি তো ডিসপ্লে ওকে আছে কিনা। না, ওকে আছে। টপে নয়েজ ক্যান্সেলিং মাইক, এয়ার সেন্সর অ্যান্ড সেকেন্ডারি স্পিকারটাও নাই। যে প্রাইস সেগমেন্টে ফোনটা লঞ্চ করা হয়েছে এখানে অবশ্যই ডুয়েল স্পিকারস থাকতে পারতো। বটম প্যানেলে সিম কার্ড স্লট রয়েছে, যেখানে দুইটা ন্যানো সিম কার্ড অথবা একটা এসডি কার্ড, একটা ন্যানো সিম কার্ড ব্যবহার করা যাবে। 3.5mm অডিও পোর্টটা কিন্তু নাই ভাই। সব মিলে ডিজাইন পার্টে ফোনটা পছন্দ হওয়ার মতো একটা ফোন, তবে ডিসপ্লেতে কেমন হলেও চলেন এবার সেটা জানা যায়। 6.8 ইঞ্চের অ্যামোলেড 120 হার্টজের প্যানেল দেওয়া হয়েছে এখানে। আগে ভাগে বলে দিচ্ছে এই ফোনে ব্রাইটনেসটা খুবই ভালো পেয়েছি আমরা। সানলাইটে বা আউটডোরে যখন ব্যবহার করছিলাম, রেগুলার ইউজেসের পাশাপাশি কন্টেন্ট দেখার মতো ব্রাইটনেস পাওয়া যাচ্ছিল, যেখানে এইচবিএম ব্রাইটনেস 1200 নিটস এবং নর্মাল ব্রাইটনেস দিতে পারে 600 নিটস। ডিসপ্লেটার বেজেল এরিয়া ওকে মনে হলেও লোয়ার চিনটা আমার কাছে একটু বড়ই মনে হয়েছে। এই জায়গাটায় সিমেট্রিক্যাল ভিউ হলে দেখতে আরো বেশি সুন্দর লাগতো, কিন্তু এর যে পানসোল ক্যামেরা কাটআউট এটা দেখলাম বেশ ছোটখাটোই দেওয়া হয়েছে। 120 হার্টজের রিফ্রেশ রেট, ডিসপ্লেটা এমনিতেই টাচ রেসপন্স ভালো আছে, টাচ করলে সাথে সাথেই কাজ হচ্ছিল, স্মুথ লাগছিল। তবে 120 হার্টজের এক্সপিরিয়েন্সটা কেন জানি সব জায়গায় পাচ্ছিলাম না, কিছু কিছু জায়গায় 90 এবং 60 হার্টজের ড্রপ করছে, এরকমটাই মনে হচ্ছিল। বিশেষ করে আমরা যখন ভারী অ্যাপ্লিকেশন ব্যবহার করছি তখন কিন্তু 90 হার্টজের আশেপাশেই চলে, অ্যান্ড সেটিংস, ইউআই এই সকল জায়গাতে মনে হচ্ছিল যে 120 হার্টজটা দিতে পারে। পাশাপাশি ইউটিউবে দেখলাম সর্বোচ্চ 1080p রেজলিউশনের ভিডিও দেখা যাচ্ছিল। 8 বিটের প্যানেল এটা, এমনিতেই কালারফুল, শার্পনেস এগুলো সব ঠিকঠাকই আছে। হোয়াইট ভাইন এলন সাপোর্টেড, তাই ওটিটি প্ল্যাটফর্মে আপনি ফুল এইচডি কন্টেন্ট দেখতে পারবেন। সব মিলিয়ে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি গুড, তবে কিছু জায়গায় একটু কমতি রয়েছে। যেমন ইউটিউবে 1080p রেজলিউশনের বেশি ভিডিও দেখা যায় না, যেখানে 2K বা 4K রেজলিউশন থাকলে ভিডিওগুলো দেখতে আরো বেশি ভালো লাগতো। দ্বিতীয়ত এমনিতেই ফোনটা বলা হচ্ছে ডিউরেবল, হালকা পাতলা ডিস্টেন্স থেকে পড়লে সমস্যা হচ্ছে না ডিসপ্লেতে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরকম প্রাইস সেগমেন্টে অনেকেই গোয়েলা গ্লাস ব্যবহার করছে, বাট এই ফোনটাতে আসলে যে কি গ্লাস প্রোটেকশন দেওয়া হয়েছে সেই ব্যাপারে কোনো ইনফরমেশন নাই। একটা মাত্র স্পিকার দেওয়া হয়েছে, একটু সাউন্ড শুনে আসি যে এই সিঙ্গেল স্পিকার থেকে কেমন সাউন্ড পাওয়া যাচ্ছে। 80%, 100%। সিঙ্গেল স্পিকারে কিন্তু সাউন্ড যথেষ্ট লাউড আছে, ক্লিয়ার মনে হলো। তবে দেখেন এই সুন্দর সাউন্ডটা যদি আমরা দুইটা স্পিকার থেকে পেতাম তাহলে কত ভালো হতো। 7000 mAh এর টাইটান ব্যাটারি দেওয়া হয়েছে এই ফোনে, বেশ বড়সড় ব্যাটারি। আমরা একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি যে এই ব্যাটারি থেকে আসলে কেমন ব্যাকআপ টাইম পাওয়া যায়। তার আগে বলে রাখি ফোনটাতে বাইপাস চার্জিং সুবিধা রয়েছে অ্যান্ড 6 বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টিও রয়েছে। পাশাপাশি 10 ওয়াটের রিভার্স চার্জিং সুবিধা রয়েছে, মানে ফোনটা দিয়ে আপনি অন্য কোনো ছোটখাটো ডিভাইস বা ইমার্জেন্সি মুহূর্তে একটা স্মার্টফোনকেও চার্জ করে নিতে পারবেন। ব্যাটারি টেস্ট করার জন্য আমরা পাবজি গেম খেলেছিলাম 30 মিনিট, যেখানে দেখলাম 30 মিনিট পাবজি গেম 60 FPS এ খেললে
ফেললে এই ফোনটাতে ব্যাটারি ড্রপ হয়েছে 6%, এটা স্ট্যান্ডার্ড। এরকম বাজেটের ফোনগুলোতে আমরা 6%, 7 বা 5% এরকম ব্যাটারি ড্রপ হতে দেখি। তারপরে ভিডিও কল টেস্ট করেছি, যেখানে খুবই ভালো রেজাল্ট পেয়েছি, কেননা ভিডিও কলে ব্যাটারিটা বেশি ড্রপ হয়। যেখানেও দেখলাম 30 মিনিট ভিডিও কলে কথা বলার সময় এই ফোনটাতে ব্যাটারি ড্রপ হয়েছে 6%। এসওটি পেয়ে যাবেন 9 ঘন্টা প্লাস। যারা একটু লাইট ইউজ করেন, একটু কম ফোন ব্যবহার করেন, এক কথায় তারা 2 দিনের কাছাকাছি সময় ব্যাকআপ টাইম পেয়ে যাবেন। আর যারা একটু হেভি ইউজার আছেন, সব সময় ফোন ব্যবহার করতেই থাকেন, ফোন ছাড়া আপনি চলতে পারেন না, তারপরেও দেখবেন আপনি 1 দিন প্লাস ব্যাকআপ টাইম পেয়ে যাচ্ছেন। মানে দিন শেষে যথেষ্ট চার্জ থাকবে এই ফোনটাতে। চলেন এবার দেখি ক্যামেরাতে কি অবস্থা। এর পিছনে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেল, একটাই ক্যামেরা রয়েছে যেখানে ওআইএস থাকছে না, আর সেলফি ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেল। রেয়ার ক্যামেরা দিয়ে শুরু করা যাক। পোর্ট্রেট মোডে দেখলাম একটা ফোকাল লেন্থের ছবি তোলা যায় 26mm, 2x জুম করা যায় না। একটু জুম করে পোর্ট্রেট মোডে ছবি তুললে দেখতে কিন্তু আরো বেশি ভালো লাগে। কিছু কিছু ছবি দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল, ডাইনামিক রেঞ্জ, ফেস টোন, কালার টোন, ব্যাকগ্রাউন্ড, ওভারঅল সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল ছবিটা সুন্দর আছে। যদিও ব্যাকগ্রাউন্ডে বোকে ইফেক্টটা দিতে পারছিল না খুব একটা, মানে বোকে ইফেক্ট আমি মিস করেছি। এন্ড এইচডি ডেক কিছু কিছু ছবিতে একটু সমস্যা করে ফেলে, যেমন এই ছবিটাই দেখলাম আমরা যে চুলের উপরে ব্লাডটা উঠে যাচ্ছে, বডির বিভিন্ন জায়গায় ব্লাডটা কিন্তু ঠিকভাবে ধরতেও পারে নাই। ল্যান্ডস্কেপের ছবিগুলো ন্যাচারাল পেয়েছি, কালারগুলো অত বেশি বুস্টেড মনে হচ্ছিল না। রিয়েলমির কালার টোন একটু অর্ম ছবি দেয়, ওই রকমই মনে হয়েছে। এন্ড ছবির ভিতরে ডিটেলস ও শার্পনেস ভালো পেয়েছি। ডাইনামিক রেঞ্জে কমতি রয়েছে, কিছু কিছু জায়গায় একটু কালচে ভাব, একটু ডার্ক ডার্ক মনে হচ্ছিল, আবার কিছু কিছু জায়গায় একটু বেশি ব্রাইট করে ফেলে। মানে এক্সপোজার এন্ড শ্যাডো এরিয়াকে আরেকটু ব্যালেন্স করতে পারলে দেখতে হয়তো ছবিগুলো আরো বেশি ভালো লাগতো। লো লাইটে দেখলাম ক্লিন এরিয়াগুলোতে ছবি ভালো হয়, যেমন কয়েকটা ফলের ছবি তুলেছি আমরা, ওইগুলো দেখতে পরিষ্কার লাগছে, কালারগুলোও ঠিকঠাকই আছে। কিন্তু যখন ওই বিভিন্ন লাইট টাইট জ্বলে বাজারঘাটে, ওইসব এরিয়াতে আমরা ছবিগুলো তুলেছি, ওই লাইটের আলোগুলা ব্যালেন্স করতে পারছিল না, মানে আলোগুলা অতিরিক্ত ব্রাইট হয়ে অস্টাউটের দিকে যাচ্ছিল। সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেল দেওয়া হয়েছে। আমি যখন 8 মেগাপিক্সেলের কথা বলছিলাম তখনই হয়তো আপনারা ধারণা করেছেন যে এত কম মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা কেন দিল। হ্যাঁ, এটাও আমার কাছে মনে হয়েছে এই জায়গাটায় মিনিমাম 16 মেগাপিক্সেল অথবা 32 মেগাপিক্সেল থাকলে ভালো হতো। ছবির ভিতরে কালারগুলোও একটু সাদামাটা টাইপের মনে হচ্ছিল। হ্যাঁ, ন্যাচারাল টোন ভালো লাগে, বাট এটা একটু বেশি সাদাটে টাইপের হয়ে যাচ্ছিল। সামনে এবং পিছন ক্যামেরাতে 1080p 30fps এ ভিডিও শুট করা যায়। এখন আপনারা সামনের ক্যামেরা 1080p 30fps এর ভিডিওর কোয়ালিটি দেখতে পাচ্ছেন। ইআইএস নাই, স্টেবল ভিডিও পাওয়া যাবে না, বাট ওয়াইড আছে। হাত একেবারে ক্লোজে রাখলেও খুব বেশি যে ফ্রেম ঢুকে যাচ্ছে ব্যাপারটা এরকম না। আপনারা ভিডিও কোয়ালিটি দেখে নিতে পারেন, পাশাপাশি সাউন্ড কোয়ালিটিও শুনে নিতে পারেন। আমরা এখন রিয়েলমি C85 Pro এর পিছনের ক্যামেরা দিয়ে শ্যুট করছি 1080p 30fps এ। ভিডিও কোয়ালিটি 1080p হিসেবে ঠিকঠাকই আছে, তবে এখানে 4K থাকা দরকার ছিল। আর ইআইএস ওএস কোনোটাই নাই। ভিডিওটা বেশ শেকি মনে হচ্ছে, তবে ওভারঅল সব মিলিয়ে বেশ ভালোই মনে হচ্ছে 1080p হিসেবে। এখন আমি ক্যামেরা নিয়ে ছোট করে বলি, এটা যদি 25,000 টাকা, যেটা হায়ার ভেরিয়েন্ট, আমি যদি 25,000 টাকার ফোন ভাবি, তাহলে আমি বলবো যে ক্যামেরাতে ফোনটা পিছিয়ে রয়েছে। আর যদি এটা 21,000 টাকায় যে লোয়ার ভেরিয়েন্টটা পাওয়া যাচ্ছে, যদি 21,000 টাকার ফোন হয়, তাহলে বলবো যে ক্যামেরাতে ঠিকঠাকই আছে। ওকে, এবার কথা বলা যাক পারফরমেন্স নিয়ে। ফোনটাতে এসওসি দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 685, বহুল পরিচিত, বেশ পুরাতন একটা এসওসি বলা যায়। রিয়েলমি ওয়াই 6.0 রয়েছে বেসড অন অ্যান্ড্রয়েড 15। রিয়েলমি ওয়াই 6.0 তে আমরা খেয়াল করলাম লিকুইড গ্লাস ইন্ট্রোডিউস করা হয়েছে, মানে অনেকটা আইফোনের মতো আপনারা নোটিফিকেশন প্যানেল বা কন্ট্রোল সেকশনে, মেনু বা বিভিন্ন আইকনের ভিতরে দেখবেন গ্লাস ভাব রয়েছে। স্ন্যাপড্রাগনের 685 এসওসিটা কেমন, কিরকম পারফরমেন্স পাবেন এই ফোন থেকে, যেটা নিয়ে নতুন করে আর বলার মতো কিছু নেই। এই এসওসি সম্পর্কে আপনারা এর আগে অনেক রিভিউতে জেনেছেন। তবে দেখেন 2026 সাল আমরা ধরবো ভাব, বাংলাদেশে 5G লঞ্চও হয়েছে। এই সময় এসে 20,000 টাকা প্লাস প্রাইস রেঞ্জের ফোনে 4G এসওসি আমার কাছে একটু বেমানানি মনে হয়েছে। লাইট ইউজেজে ফোনটার পারফরমেন্স আপনাকে প্যারা দিবে না। 3-4টা অ্যাপ্লিকেশন দিয়ে মাল্টিটাস্কিং করেন, আপনি ব্যাকগ্রাউন্ডে খুব একটা অ্যাপ হোল্ড করে রাখবেন না, আপনি ছোটখাটো অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করবেন, দেখবেন এই ফোনের পারফরমেন্স ওকে আছে। কিন্তু ভারী অ্যাপ্লিকেশন নিয়ে যখন কাজ করতে চাইবেন, যখন 12টা-10টা অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ডে হোল্ড করতে চাইবেন, তখন দেখবেন অ্যাপ ওপেনিং ক্লোজিং টাইমে একটু সময় নিচ্ছে, একটু বেঁধে যাচ্ছে, আটকে যাচ্ছে, এই ব্যাপারগুলো লক্ষণীয় হচ্ছিল। তবে আমার ভালো লেগেছে ইউআই এর ভেতরে এই লিকুইড গ্লাসের ব্যাপারটা। ইউআইটা সুন্দর, আইকনগুলো নতুনভাবে সাজানো হয়েছে, এন্ড ওই গ্লাস ভাব থাকার কারণে কিছু কিছু সময় মনে হচ্ছিল যে আইফোনের ফিলটা পাচ্ছি। সো হ্যাঁ, এরকম নতুন কিছু থাকলে ভালো লাগে, এটাকে আবার আপনারা কেউ কপি বললেন না। ফোনটাতে আপনারা বেসিক টাইপের গেমিং করতে পারবেন, যেখানে আমরা পাবজি গেম 60 FPS এ খেলতে পারছিলাম। ওই যে পাবজি নতুন যে সেটিংসটা, একেবারে লো সেটিংসে এসে 60 FPS এ খেলা যাচ্ছিল, তবে 60 FPS প্রপারলি দিতে পারে না।
আর স্ন্যাপড্রাগন 685 এর জিপিইউটাও এরকম পাওয়ারফুল না, যে কারণে গ্রাফিক্সটাও দেখতে ভালো লাগছিল না। বাকি গেম যেমন ই ফুটবলও দেখলাম 60 fps এ খেলা যায়, ই ফুটবলে একটু ভালো খেলা যাচ্ছিল, ফ্রি ফায়ারে 60 fps খেলা যায়, ওইটা আবার সব ফোনেই ভালো চলে। চলে আসলাম এআই পার্টে। ফোনটাতে এআই আউটডোর মুড বলে একটা অপশন রয়েছে, যেটা নতুন দেখলাম এই ফোনটাই। আউটডোর মুডে কি হবে, ফোনের ব্রাইটনেসটা হাই থাকবে সব সময়, পাশাপাশি ভলিউমটাও হাই হয়ে যাবে। এই মুহূর্তে আমি অন করেছি। অ্যান্ড হাই টেম্পারেচারে ফোনের পারফরমেন্সটাও ড্রপ করবে না, যেখানে রিয়েলমি বলছে কত ডিগ্রি যেন 53 ডিগ্রি সেলসিয়াসে ওঠার পরেও ফোনটার পারফরমেন্সটা সবসময়ের জন্য স্টেবল থাকবে। মানে আউটডোর ব্যবহারের জন্য আপনি সুইটেবল ফিল করেন সেরকম কিছু মুড এনেবল হয়ে যাবে অটোমেটিক। নতুন আরও একটা এআই রয়েছে, যেটাকে এআই এডিট জিনি বলা হচ্ছে। এর ভিতরে এসে আপনি একটা ছবির বেশ কিছু চেঞ্জেস আনতে পারবেন। যেমন আপনি চাইলে চশমা অ্যাড করতে পারেন চোখে, চুলের কালার চেঞ্জ করতে পারেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, যেটা কিনা আপনি ভয়েস প্রম্পট দিয়ে, মানে আপনাকে লিখতে হবে না, জাস্ট মুখ দিয়ে বলবেন যে আমার এই পরিবর্তনটা দরকার। তাছাড়াও গ্যালারির ভেতরে এআই এডিটর অপশন রয়েছে, যেখান থেকে আপনারা এআই ইরেজার, তারপরে আলট্রা ক্লিয়ারিটি, আনব্লার, রিমুভ রিফ্লেকশনস, এই অপশনগুলো পেয়ে যাচ্ছেন। ওয়েল, ভিডিওর এই পর্যন্ত আমার মনে হয় আপনারা ফোনটা সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন জেনেছেন। আমি চেষ্টা করেছি সবকিছু আপনাদেরকে জানানোর। ও আরেকটা বিষয় কম রয়েছে, সেটা হলো এই ফোনটাতে কিন্তু এনএফসিও নাই। এখন আপনাদের ডিসিশন নিতে যেন সুবিধা হয়, এজন্য কিছু কথা বলি। দেখেন, যদি আপনি এই ফোনটা নেবেন এরকম কিছু ভেবে থাকেন, তাহলে আমার মতে বুদ্ধিমানের কাজ হবে লোয়ার ভেরিয়েন্ট, মানে 6/128GB 20,999 21,000 টাকার ভেরিয়েন্টটা নেন, যেখানে আমরা ডিসপ্লে কোয়ালিটি ভালো পাচ্ছি, বড়সড় ব্যাটারি রয়েছে, চার্জিং স্পিডও ভালো, সেই সাথে ফোনটা ডিজাইনেও দেখতে শুনতে সুন্দর। কিন্তু 25,000 টাকার ভেরিয়েন্টে আসলে আমার এখানে সিঙ্গেল স্পিকারের সমস্যা নাই, IP69 দরকার নাই, যদি কিনা এই জায়গাটায় আরও ভালো মানের একটা 5G SoC ব্যবহার করা হতো। আমার মতে রিয়েলমির উচিত ফোনের মেইন পার্ট একটু বেশি ফোকাস করা, তাহলে দেখা যাচ্ছে কম টাকায় আমরা আরও ভালো ভালো ডিভাইস কিনতে পারবো। এই তো ছিল আজকের ভিডিও। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।